তিনি কি কারণে আক্রমণ করেছেন সেটি স্পষ্ট নয়, তিনি কতদিন যুদ্ধ চালাতে চান সেটি স্পষ্ট নয়, এবং এইখানে যে জয়ের কথা তিনি বলছেন সেটি স্পষ্ট নয় ঠিক কোন কোন জায়গায় জয়টি। ইরান ইচ্ছাকৃতভাবে গালফ স্টেটগুলো যেসব দেশে ওনাদের আছে আমেরিকান ঘাঁটি আছে সেগুলোকে তারা অ্যাটাক করেছে। থেমে যাওয়াটা তো তার রাজনৈতিক অন্যতম একটা বিপর্যয় হিসেবে পরিগণিত হবে, তাকে তো কিছু একটা নিয়ে থামতে হবে। সেটা কি হতে পারে? আপনি সব সময় আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আনপ্রেডিক্টেবল হিসেবে বলেন, তিনি রাজনীতি এবং তার ব্যবসাতে আনপ্রেডিক্টেবল থেকে অনেক লাভ পেয়েছেন, কিন্তু যুদ্ধের মতো একটা চরম ঝুঁকিপূর্ণ জায়গা আনপ্রেডিক্টেবল থাকার সুযোগ খুব কম। সেখানে তার অনেক বক্তব্যকে বিশ্লেষণ করে বিশ্লেষকরা মনে করছেন তার বক্তব্যটা স্পষ্ট নয়। তিনি কি কারণে আক্রমণ করেছেন সেটি স্পষ্ট নয়, তিনি কতদিন যুদ্ধ চালাতে চান সেটি স্পষ্ট নয়, এবং এইখানে যে জয়ের কথা তিনি বলছেন সেটি স্পষ্ট নয় ঠিক কোন কোন জায়গায় জয়টি। আপনার কাছে প্রশ্ন যেটি করতে চাই সেটি হলো, এই অবস্থায় প্রেসিডেন্ট ট্রাম্প কি আপার হ্যান্ডে আছেন, নাকি কোনো না কোনোভাবে জো ক্যান্টের পদত্যাগ কিংবা অন্যান্য বিষয়গুলো তাকে কোনোভাবে চাপের মুখে ফেলছে কিনা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি যে একটা কথা মোহাম্মদুল্লাহ ভাই কথা থেকে বলি, ইরানকে তো চিন্তা করতে হবে, সারেন্ডার যদি করে দে উইল লুজ এভরিথিং, রাইট? তো তাদের তো ইরানকে যে অ্যাটাক করা হবে এটা দীর্ঘদিন থেকে তারা জানে, সেইভাবে তারা এসিমেট্রিক ওয়ারফেয়ারের জন্য তৈরি হয়ে আসছে। যদিও তাদের অলমোস্ট সবকিছু শেষ হয়ে গেছে, কিন্তু তাদের স্ট্রেংথ হলো তাদের জিওগ্রাফিক্যাল, তাদের স্ট্রেংথ হলো হরমুজ প্রণালী। এই জিনিসগুলো দিয়ে তাদের স্ট্রেংথ হলো তাদের আইডিওলজিক্যাল শাসন ব্যবস্থা। এই সবগুলো মিলে এদের একটা স্ট্রেংথ আছে, এবং ওরা আমেরিকান রিজলভ করে দেখতে চাচ্ছে কদিন পর্যন্ত আমেরিকা চালাতে চাচ্ছে, কারণ আমেরিকান উপরে তো প্রেশার আছে। যে আমি সেকেন্ড প্রস্তাব যেটা আসতেছে, সেই প্রেশারটা হলো প্রেসিডেন্ট ট্রাম্প তো প্রমিস করে আসছেন যে অনির্দিষ্টকালের কোনো যুদ্ধে উনি জড়িত হবেন না, উনি হলো পিস লাভিং প্রেসিডেন্ট। সেগুলো নিয়ে উনি আসার পরে এই যুদ্ধে উনি জড়িয়ে পড়ছেন যে জো ক্যান্টের কথা অনুযায়ী একটা বিদেশি শক্তির প্ররোচনায় উনি নামছেন। এবং উনি যে এটা প্রিডিক্টেবল না, উনি চিন্তা করতে পারে নাই যে ইরান হরমুজ প্রণালীকে এই একটা সিরিয়াস একটা ম্যাটার হিসাবে নিবে, এটা হয়তো উনি চিন্তা করতে পারেন নাই, বোনার অ্যাডভাইজাররা চিন্তা করেন নাই। সেকেন্ড থিং, উনি ভাবতে পারেন নাই যে ইরানের যে লিডারশিপ, ডজনস অফ লিডারশিপকে মারার পর তারা তখনও সাস্টেইন করতে পারবে, ইন্টারনাল প্রবলেম দাঁড়িয়ে রিজিম চেঞ্জ করতে পারবে, এটা একটা ধারণা তাদের ছিল। সেটা হয়নি। এখন উনার রাজনৈতিক যেটা যুক্তি যেটা আর কি, এটা আমেরিকানদের কাছে এটা একটা আনপপুলার ওয়ার্ড। আমেরিকানরা নিজেরা নিজেদের সন্তানদেরকে ওখানে গিয়ে মরতে দিতে চায় না, এবং এটা পরিষ্কার যে এটা আমেরিকান সিকিউরিটি ইন্টারেস্ট, এটা না। সেকেন্ড থিং হলো ইরান যেটাকে ব্যাংক করতেছে ফিউচার, দি নেক্সট মিড টার্ম ইলেকশন, দি মোর লঙ্গার উইল বি ইন ওয়ার উইথ ইরান, the more will lose the right wing, and all the Republicans will lose in the popular. এটা আর বিশ্ব নিজেদের অর্থনীতি যত জিনিসপত্রের দাম বাড়বে, তার জন্য আমাদের জন্য এটা খারাপ। এবং একটা অপরচুনিটি যে বিরাট একটা যুদ্ধটা আরো সম্প্রসারণ করতে পারে, যেহেতু কিছুটা করেছে ইরান ইচ্ছাকৃতভাবে গালফ স্টেটগুলো যেসব দেশে ওনাদের আছে আমেরিকান ঘাঁটি আছে সেগুলোকে তারা অ্যাটাক করেছে। এইসব কারণ নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প একটু প্রেসারে আছে। যদি আমরা সবাই বলি, কেউ কিন্তু যুদ্ধের সময় উইকনেস প্রকাশ করে না। ইরানিয়ানরা করতেছে না আপনার ম্যাসিভ ডিস্ট্রয়, তারাও করে না এবং করবে না। এটা করতে গেলেই তাদের তো যুদ্ধ পরাজিত হয়ে গেছে সেদিনই। হ্যাঁ, আর প্রেসিডেন্ট তো করবে না মাইটিয়েস্ট অফ দি মাইটিয়েস্ট পাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড, রাইট? সো এয়ার সুপ্রিমেসি আছে, তাদের পাওয়ার আছে, এটা করে উনারা হইতে চায় না। কিন্তু ভিতরে ভিতরে আমার ধারণা উভয় পক্ষ চাচ্ছে, কারণ প্রেশার যে হচ্ছে শুধু ইন্টারনাল না, নেটোর কাছ থেকে। উনি নেটোর লোকদেরকে চেয়েছিলেন সাহায্য করতে, হরমুজ ক্লিয়ার করার জন্য, তারা রাজি হয়নি। এটা একটা বিরাট একটা ব্লো কিন্তু ইউএস এর জন্য। সুতরাং এই জিনিসটা কে করবে? এটা থার্ড পার্টি যদি আগে এসে যদি বলে যে এটা আমরা একটা কিছু সলিউশন করি, এটা যুদ্ধ বন্ধ করা, সেটা একটা সম্ভাবনা আছে। তবে প্রেশার কিন্তু দুই দিকেই কিন্তু যথেষ্ট পরিমাণ আছে, এবং দুই ধরনের। ইরানের হলো ওদের সার্ভাইভাল, এখানে হলো রিপাবলিকান পার্টির
নেক্সট না, ইলেকশন। কিন্তু প্রেসিডেন্ট যদি এই মুহূর্তে থেমে যান, মানে ধরেন আমরা ধরে নিলাম যে তিনি হঠাৎ করে তার মনে হলো যে আমি তো শান্তির কথা বলে এসেছি, আমার শান্তি প্রতিষ্ঠা করতে হবে, আমি থেমে গেলাম। থেমে যাওয়াটা তো তার রাজনৈতিক অন্যতম একটা বিপর্যয় হিসেবে পরিগণিত হবে, তাকে তো কিছু একটা নিয়ে থামতে হবে। সেটা কি হতে পারে? শের ভাই শুনেন, আপনি আপনি যুদ্ধ শুরু করছেন আপনি, রাইট? হ্যাঁ। এখন আপনি বলতে হবেন উই ওয়ান। হুম হুম ওই ওয়ান না বললে তো আপনার প্রশ্ন আর 17টা প্রশ্ন আসবে। হুম। না, তুমি আপনি কেন বলার এটাকে- পাশাপাশি স্কোর কার্ডেও দেখাতে হবে যে আপনি এত গোলে জিতেছেন, সেটা স্কোর কার্ডটাও তো গুরুত্বপূর্ণ। সেটা কি হতে পারে হ্যাঁ, স্কোর জিতে হবে। কার্ডটা? আর তুমি যুদ্ধে গেছো, তুমি এটা না করে তুমি এটা করছো কেন? তুমি এখন জিততে পারো নাই, আমাদেরকে ইয়ের মুখোমুখি করেছো, ক্ষতির মুখোমুখি করেছো, এটা তো তুমি বলতে পারেন না। সুতরাং থার্ড পার্টিকে করতে হবে। ওনাকে দুই দলকে শক্তি দেখাইতেছে অ্যাপারেন্টলি যে আমরা আপার হ্যান্ড আছে। ইয়েস, ইউএস হ্যাজ এ ম্যাসিভ পাওয়ার, রাইট? কিন্তু ইরানেরও এসিমেট্রিক যুদ্ধ করার জন্য তারা তৈরি। দেখেন এই যে তেলের জিনিসগুলো, লিকুইড গ্যাসের জিনিসগুলো যে ওরা নষ্ট হয়েছে, ওয়ার্ল্ড ইকোনমিতে যে বিরাট একটা যে সমস্যা হবে, এটা আমাদের জন্য ক্ষতিকর, আমাদের অ্যালায়েন্স যারা আছে তাদের জন্য ক্ষতিকর, ইরানের জন্য তো ক্ষতিকর। ইরান তো গেছেই মোর অর লেস ম্যাসিভ ইনফ্রাস্ট্রাকচার, এবং এটার জন্য পসিবলি ইরানিয়ানরা তৈরিও লং টাইমে নিছে। আই ডোন্ট নো হোয়েদার ইরানিয়ানরা ওয়ান্টস দ্যাট বুট অন দ্য গ্রাউন্ড। এটা গেলে তো ভিয়েতনামের মতো বা ইরাকের মতো সেটা ইরানের অ্যাডভান্টেজে যেতে পারে, যদি রাশিয়া এবং চায়না যদি তাদেরকে সমর্থন করে। সমর্থন মানে কি? প্রযুক্তিগত কিংবা অপ্রকাশ্য প্রযুক্তি সমর্থন। এবং আর্মস এগুলো যদি সাপ্লাই দেয় মেন্টাল, তাহলে এটা ইয়ার্স আফটার ইয়ার্স ওই যুদ্ধ গেলে ডেফিনেটলি এটা ওয়ার্ল্ডের জন্য ক্ষতিকর, আমেরিকার জন্য ক্ষতিকর হবে। এই জিনিসটা প্রেসিডেন্ট ট্রাম্প যত কথাই বলুক আমার মনে হয় চিন্তার মধ্যে আছে। তার নিজের ক্যাবিনেটের মধ্যেও তো কথাবার্তা চলছে। আপনি জো ক্যান্টের জিনিসটা নিয়ে আসবেন কিনা পরে আমি জানি না, কিন্তু এটা তো একটা বিরাট একটা ব্লো উইদিন কাউন্টার টেররিজমের হেড, রাইট? হি ইজ টেলিং দ্যাট এটা মেগা লোকেরা, এটা হলো মেগা সাপোর্টার, রাইট? Mega এটা হলো supporter, right. কাইন্ড অফ তিনটা গ্রুপ আছে। একটা আছে আল্ট্রা কনজারভেটিভ, যাদেরকে নিউকন বল, রাইট? আমাদের যে সিনেটর লিন্সি গ্রাম সহ ওনারা যে একটা গ্রুপ। আরেকটা যে মিডল গ্রুপ যেটা আছে, যেটা কার্লসন, রাইট? এরা সহ যে রাইট গ্রুপ আছে, তারা স্ট্র্যাটেজিকে বিশ্বাস করে, রাইট? যেখানে আমাদের দরকার যাব, যেখানে দরকার আমরা যাব না, রাইট? আর আরেকটা গ্রুপ আছে যে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, যতদিন যুদ্ধ চলবে ততদিন তারা ব্যবসা করতে পারবে, রাইট? এই যে দুই তিনটা গ্রুপ আছে, এই জিনিসগুলোকে এরা সবই কিন্তু রাইট উইং এর সাথে জড়িত, এবং রাইট উইং এর যদি ফ্র্যাকশন চলে আসে তাহলে এটা রিপাবলিকানদের জন্য ক্ষতিকর। এই জিনিসটা প্রেসিডেন্ট ট্রাম্পকে চিন্তা করতে হবে আমার স্ট্র্যাটেজিক্যালি, এবং এটা যে উনি ভাবছেন না তা না, কারণ তার নিজের ভিতরে আলোচনা এরকম হচ্ছে বলে আমার ধারণা। উই আর নট এক্সপার্ট অন দ্যাট মোহাম্মদুল্লাহ ভাই, আর আমরা যেটা দেখি অন্যদের কাছ থেকে শুনি, এগুলোর ভিত্তিতে আমরা অ্যানালাইসিস করি। তবে যুদ্ধ কেউ জিতে না, কোনো যুদ্ধে কেউ জিতে না। প্রত্যেক যুদ্ধে কেউ কিছু না কিছু ক্ষতির সম্মুখীন হয়। আমরা অলরেডি কিছুটা পেয়েছি, ইরান পেয়েছে, আমরা 11 জন লোক হারাইছি, 11 জন সোলজার হারিয়েছি। ফার্স্ট কত 4 দিন না 5 দিনে কত $5 বিলিয়ন না $10 বিলিয়ন আমাদের ক্ষতি হয়েছে, রাইট? এবং এটা যতদিন চলবে তত অ্যামুনিশনে যে আমাদের ক্ষতিপূরণ পরিমাণ বাড়তেই থাকবে, এবং এটা আমেরিকান পাবলিকের উপরে একটা বিরাট একটা বোঝা হয়ে দাঁড়াবে, এবং এটা ওপিনিয়ন পুলও এটা রিফ্লেক্ট করবে। অলরেডি আপনি জানেন মধ্যে 50% চাচ্ছে না এই ওয়ারটা, মধ্যে 50%, এবং অনেকে মনে করে যে এই স্ট্রাইক করাটা ঠিক হয়নি, এবং এতে করে যে অ্যালায়েন্স যারা আছে ওদেরও কিন্তু ক্ষতি হবে, যাদের জন্য আমরা যুদ্ধ করতেছি তাদেরও পপুলারিটি ক্ষতি হবে এই দেশে, কারণ মানুষ আস্তে আস্তে দিন দিন কেমন বুঝতেছে মেগাদের মধ্যে স্প্লিট হয়ে যাচ্ছে। এই সব জিনিসগুলো স্ট্র্যাটেজিক চিন্তা করে আমাদের সরকার এই জিনিসগুলো সামনে এগোতে হবে।